ডক্টর শাশ্বতী দত্ত। আজ ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি BHIE 143 ইউনিট 7 সম্পর্কিত আলোচনা করার জন্য। এই যে পুস্তকটি, তার বেসিক যে থিমটি অর্থাৎ ফান্ডামেন্টাল যে মেসেজ ছাত্রছাত্রীদের সামনে বারংবার তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, সেটি হলো পরিবেশ, এনভায়রনমেন্ট এবং মানুষের ইতিহাসের, মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে এই পরিবেশ সংরক্ষণের গুরুত্ব কতখানি সেই বিষয়টিও বিভিন্ন চ্যাপ্টারে তুলে ধরা হয়েছে। সে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে মধ্যযুগ এবং আধুনিক যুগের প্রথম ভাগে এই বিভিন্ন সময়ের মধ্য দিয়ে মানুষ পরিবেশকে কতখানি নষ্ট করেছে বা সংরক্ষণের ব্যবস্থা করেছে, এ বিষয়ে উদ্যোগ কিভাবে নিয়েছে, সেই বিষয়টি এই ইউনিট 6 পর্যন্ত তুলে ধরা হয়েছে। এই ইউনিটে সাধারণভাবে কলোনিয়াল এবং পোস্ট কলোনিয়াল অর্থাৎ ঔপনিবেশিক শাসনের যুগে কোম্পানি শাসক এবং তথা ব্রিটিশ শাসক এবং ভারত স্বাধীন হওয়ার পর ভারতের প্রশাসন তারা এই বিষয়ে কতখানি উদ্যোগী হয়েছে সেই বিষয়টি আলোচনা করার জন্যই শিরোনামটি দেখুন, কনজারভেশন থ্রু দ্য এজেস, অর্থাৎ যুগ পরম্পরায় পরিবেশ সচেতনতা, পরিবেশ সংরক্ষণ এই বিষয়টি কতখানি গুরুত্ব পেয়েছে এবং তাকে রক্ষণাবেক্ষণের জন্য কি ব্যবস্থা সরকার নিয়েছে কিংবা অন্য এনজিওরা নিয়েছে বা স্থানীয় মানুষ নিয়েছে, সেই বিষয়টি সম্পর্কে তুলে ধরা হবে। আমরা ইতিমধ্যেই কি আলোচনা করেছিলাম যে ব্রিটিশরা এবং তারও আগে মুঘল পিরিয়ডে আমরা দেখেছি, আর শুধু মুঘল পিরিয়ডে বলছি কেন, আমরা আরো আগে চলে যাই প্রাচীন ভারতে, সেখানে আমরা কি দেখেছি, মৃগয়াটা ছিল রাজাদের একটা স্পোর্ট এবং এই শিকার করতে গিয়ে তারা স্বাভাবিকভাবেই বন্য প্রাণী সংরক্ষণের বিষয়টির প্রতি উদাসীন ছিলেন এবং এইভাবে অনেক প্রাণী হত্যা তারা করেছেন। অকারণে কত যে পাখি শিকার করেছে মানুষ, তার কোনো গোনাগুনতি নেই। হ্যাঁ, শিকারীদের মধ্যে যারা এমন প্রাণী শিকার করেছেন, করে মানুষের হিত সাধন করেছেন, সেই প্রাণী হচ্ছে হয়তো নরখাদক হয়ে গিয়েছিল। এই প্রসঙ্গে ব্রিটিশ পিরিয়ডে জিম করবেটের, প্রখ্যাত শিকারী জিম করবেটের নাম আমরা পাই। কিন্তু প্রকৃত শিকারীরা তারা কিন্তু এই পরিবেশের মূল্য বোঝে এবং এই পরিবেশ সংরক্ষণে এই গাছপালা, পশু পাখি, জল, বায়ু প্রত্যেকটি উপাদানের যে
ভীষণ গুরুত্ব রয়েছে মানব ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য, সে বিষয়টি সম্পর্কে তারা কিন্তু সচেতন ছিলেন। সেই কারণেই আগের ইউনিটে আমরা আলোচনা করেছি যে কোনো কোনো ক্ষেত্রে এই ঔপনিবেশিক সরকার যদিও স্পোর্ট যে হান্টিং সেটার প্রতি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু তারা যখন দেখলেন যে এই স্পোর্ট হান্টিং করতে গিয়ে অনেক প্রাণী বিপজ্জনকভাবে তাদের সংখ্যা কমে যাচ্ছে, তখন তারা কিন্তু এ বিষয়ে সচেতন হয়ে সেখানে একটা লিমিটেশন করেছিলেন এবং কনজারভেশন করেছিলেন, সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। এই সংরক্ষণ কথাটির অর্থ হলো যে এমন একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে বনের পশু পাখি তারা নিরাপদে বিচরণ করতে পারবে, পাখিদের কোনো তাদের বেঁচে থাকার কোনো অসুবিধা হবে না, পশুদের বেঁচে থাকার কোনো অসুবিধা হবে না, এবং তার অনুকূল যে অরণ্য ভূমি সেই অরণ্য ভূমিটাও কিন্তু যাতে বজায় থাকে সেই ব্যবস্থাটিও কিন্তু করা হয়েছিল। দেখুন, একটা অরণ্যে আমরা কি দেখি, বাঘ কোথায় থাকে, গুহার ভেতরে থাকে। তাহলে এই যে যদি আমরা ডিনামাইট ব্লাস্টিং করে গুহাকে, মনে করুন গুহাকে আমরা উড়িয়ে দিলাম, আমরা ডিনামাইট ব্লাস্টিং করে আমরা গুহা উড়াচ্ছি এবং অকারণে আমরা বনের গাছপালাকে নষ্ট করছি, সেক্ষেত্রে কি হবে, সেই অরণ্য তো আর অরণ্য থাকবে না এবং সেখানে প্রাণীরা কখনোই তাদের অনুকূল পরিবেশে বিচরণ করতে পারবে না। যে খাদ্য খাদকের যে সম্পর্ক, সেই সম্পর্ক যখন ন্যাচারাল সম্পর্ক যখন বিঘ্নিত হবে, তখন তারা কি করবে, তখন তারা এই লোকালয়ে তারা হানা দেবে এবং তখন ছাগল তুলে নিয়ে যাবে, গরু তুলে নিয়ে যাবে, প্রয়োজনে মানুষ তুলে নিয়ে যাবে। এই যে হাতির পাল এসে যে লোকালয়ের মধ্যে মাঝে মাঝেই কাগজে পড়া যায়, লোকালয়ের মধ্যে তারা দল বেঁধে তারা আসছে, এসে সেগুলোকে ভেঙে চুরমার করছে। এগুলো কেন করছে? এর প্রধান কারণ হচ্ছে তাদের যে ন্যাচারাল হ্যাবিটেট সেইটাকে আমরা বিঘ্নিত করেছি আমাদের নগরায়নের স্বার্থে, নগর সম্প্রসারণের স্বার্থে। আমরা অরণ্য কেটে তার ভেতর দিয়ে রাস্তা তৈরি করছি টুরিস্টদেরকে আমরা আকৃষ্ট করব বলে। আমরা এই রাস্তার ধারে ধারে আমরা কি করছি, নানান রকম সেখানে স্বাভাবিকভাবে যখন টুরিস্ট আসছে তখন সেখানে কিছু তো বাণিজ্যিক কিছু তো বিষয় তৈরি হচ্ছে, কেন্দ্র তৈরি হচ্ছে এবং মানুষের বসবাস হচ্ছে। তাহলে এই যেইটা আগে হাতির পালের বিচরণ ক্ষেত্র ছিল বা গভীর অরণ্যে যেখানে বাঘ ঘুরে বেড়াতো, সেই যে পরিবেশ সেইটা যদি বিঘ্নিত হয় এবং তাতে যদি তারা মানুষের উপর হামলা করে, তবে দোষটা কি তাদের না আমাদের, যারা অকারণে আমরা কি করছি, আমরা এই অরণ্যকে নষ্ট করছি। কদিন আগে টিভিতে একটা সিনেমা হয়েছে ভেড়িয়া বলে, সেইখানে দেখাচ্ছে যে ও একটা বাঘের কামড়, নেকড়ের কামড়ে, যে নেকড়ে যাকেই কামড়াচ্ছে সেই নেকড়ে একটা পার্টিকুলার যখন চন্দ্রমা বা চাঁদ উঠছে একটা ফুল মুনে,
তখন মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে আছে তখন তার মধ্যে একটা নেকড়ের রূপ ধরছে। এর অনেক দিন আগে একটা এরকমই একটা সিনেমা হয়েছিল, কিন্তু এইবারের যে ভেরিয়া সিনেমাটা, সে মুভিটা, সেইটা আমি যতটুকু উপলব্ধি করেছি, বিশ্লেষণ করেছি, তা থেকে আমার মনে হয়েছে যে এর মধ্যে দিয়ে ডিরেক্টর একটা বার্তা পাঠাতে চেয়েছেন যারা ভিউয়ার্স আছে তাদের কাছে। কি বার্তা? না, অকারণে অরণ্য কেটে সেখানে রাস্তা তৈরি করে তুমি কি করবে? তুমি এই পশুদের জীবনকে তুমি বিপদের মুখে ঠেলে দেবে এবং তার ফলে সেই পশুরা কিন্তু হিংস্র এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে মানুষের উপর হামলা করবে। এই যে ভেরিয়াতে প্রথম যে দেখিয়েছিল যে নেকড়েটি, বলা হচ্ছে সে হচ্ছে একটা মানে সে গার্ড দিচ্ছে। এই সম্ভবত অরুণাচল প্রদেশে এই অঞ্চলেই শুটিংটা হয়েছিল এবং এই যে ন্যাচারাল পরিবেশে বাইরে থেকে কিছু স্বার্থান্বেষী মানুষ আসছে, এসে তারা কি বলছে, জোর করছে সেখানকার লোকাল যে ইয়াং জেনারেশনকে প্রলুব্ধ করছে যে এখানে ইন্ডাস্ট্রি হবে, এখানে কোনো পরিবেশের কোনো দরকার নেই, জঙ্গল থেকে কি হবে, এখানে অরণ্যের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হবে। তখন এই ভেড়িয়া তখন সেই ছেলেটিকে কামড়াচ্ছে এবং সেও ভেড়িয়া হয়ে যাচ্ছে একটা পার্টিকুলার একটা যখন এরকম ফুল মুন হচ্ছে। তো আলটিমেটলি এই সিনেমাটার এন্ডে গিয়ে আমরা দেখলাম যে যেই ব্যক্তি এই অরণ্য কেটে রাস্তা তৈরি করবে বলে ঠিক করেছিল, সে বুঝতে পেরেছে অরণ্যের গুরুত্ব বা এই এনভায়রনমেন্টের গুরুত্ব মানুষের জীবনে কতখানি, এবং এরপর সে ঘোষণা করলো যে আমরা রাস্তা তৈরি করব আমাদের কোম্পানি, কিন্তু রাস্তাটি নট এট দ্য কস্ট অফ কাটিং ডাউন দ্য ট্রিজ। এই অরণ্যের গাছপালা কেটে কখনোই সেই অরণ্যের মাঝখান দিয়ে রাস্তা হবে না, অরণ্যের পাশ দিয়ে রাস্তা হবে। কেন না, আমরা যে এজে আমরা চলেছি সেই এজে কিন্তু আমাদের বিকাশও দরকার। তাহলে পরিবেশ এবং বিকাশ দুটোই যখন প্রয়োজন, তখন কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে পরিবেশ বাঁচিয়ে বিকাশ করতে হবে। কিন্তু যদি বিকাশের নামে আমরা পরিবেশকে নষ্ট করি, তবে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে সেটা কিন্তু আমরা টিভিতে, আমরা হিমাচলে আমরা দেখেছি। আর কি, আজকে যারা খবরের কাগজ দেখেছেন তারা দেখেছেন যে এই ইস্ট লিবিয়াতে প্রচন্ড ফ্লাডে পুরোপুরি মানে বহু শহর পুরোপুরি ধুয়ে নিয়ে চলে গেছে। তার কদিন আগে গতকাল আমরা মরক্কোর ভূমিকম্প দেখেছি। আচ্ছা বলুন তো, এই যে বারে বারে কোথাও ভূমিকম্প, কোথাও বন্যা এবং নিম্নচাপ, ঘন ঘন যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এর আগের ইউনিটে আমরা আলোচনা করেছিলাম কিছু কিছু ন্যাচারাল অর্থাৎ জলবায়ুর পরিবর্তন, যেটা ভৌগোলিক কারণে নিম্নচাপ হতে পারে এবং যে সিজনাল যে নিম্নচাপ সৃষ্টি হয়, সমুদ্রে নানা রকম ঝড় হয়, আগেও হতো। কিন্তু এখন যে বারে বারে এই রকম একটা ক্যালামিটি হচ্ছে, ঠান্ডা কমে যাচ্ছে, যেখানে ঠান্ডা হয় আমরা জানি যে সারা বছর যেখানে বরফ থাকে সেখানে বরফ গলে যাচ্ছে।
আর যখন ঠান্ডা হওয়ার তখন গরম থাকছে, যখন বৃষ্টি হওয়ার তখন বৃষ্টি হচ্ছে না, অসময়ে বৃষ্টি হচ্ছে। এই যে চেঞ্জ অফ ওয়েদার, এটা কিসের অ্যালার্মিং, কিসের ঘন্টা বাজাচ্ছে, অ্যালার্ম বেল বাজাচ্ছে? না, মানুষকে, মানব সভ্যতাকে এই নির্দেশ দিচ্ছে যে তোমরা আমাকে অবহেলা করে তোমরা আজকে অনেক দূরে পৌঁছে গেছো, অনেক বিকাশ ঘটিয়েছো, কিন্তু বিকাশের নামে পরিবেশকে ধ্বংস করে তোমরা কিন্তু নিজেদের কবরটা করেছো, এবং সেই কবরে কিন্তু তোমরাই তলিয়ে যাবে। যে কারণে আজকে গ্লোবাল ওয়ার্মিং হয়ে আমাদের সারা পৃথিবী কিন্তু একটা বিপদের সম্মুখীন হয়েছে। আর কি, এই যে বারে বারে যে যুদ্ধ, এই যে নানা রকম পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা, যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে, এই যে তার যে একটা যে ক্রমাগত এই নির্গত হচ্ছে যে ধোঁয়া, যে অস্ত্র ফলে এই যে নির্গত, এই যে তারা যে বারুদগুলো ব্যবহার করছে, সেটা কি প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করছে না? আপনাদের মনে আছে কিনা জানি না, যখন লকডাউন হয়েছিল 2020-তে, তখন অদ্ভুত ভাবে প্রকৃতিতে একটা নির্মলতা, একটা নির্মল পরিবেশ ফিরে এসেছিল। মনে হতো যেন চারদিক ঝকঝক করছে, গাছপালা কি সবুজ দেখাতো। যেই পাখিগুলোকে আগে দেখা যেত না, তাই সেই পাখির ডাক শোনা যেত, কোকিলের ডাক শোনা যেত। কারণ কি? কারণ তখন তো লকডাউনের জন্য গাড়ি ঘোড়া বেরোতো না, কাজে এই যে ক্রমাগত কার্বন মনোক্সাইড নির্গত হয়ে সমস্ত বাতাসে, বায়ুমণ্ডলে যে ছড়িয়ে পড়ছে, কলকারখানার যে কালো ধোঁয়া সেগুলো ছড়িয়ে পড়ছে, সেগুলো তো তখন ছিল না। তো এই কারণেই এই ইউনিট 7-এ একটা বলা আছে, আলোচনা করা হয়েছে, যে যেটা আগের ইউনিটেও আমি বলেছিলাম, যে তুমি পরিবেশকে সংরক্ষণের দুটো উপায় আছে। একটা কমিউনিটি বেসড, অর্থাৎ মানুষের উপজীবিকা বা মানুষের জীবন ধারণ যাতে নষ্ট না হয়, সেই দিকে তাকিয়ে তুমি তোমার পরিবেশকে সেইভাবে সংরক্ষণ করতে পারো। আরেকটা হচ্ছে মানুষকে সেই সংরক্ষিত যে পরিবেশ, সেইখান থেকে অন্যত্র তার হ্যাবিটেটকে সরিয়ে নিয়ে যাও, এবং যখনই মানুষ সেই হ্যাবিটেট থেকে সরে যাচ্ছে, তখনই কিন্তু প্রকৃতি বা পরিবেশ তার বন্য রূপ ফিরে পাচ্ছে। আজকে দেখুন, আপনি যদি দক্ষিণ আমেরিকা বা আফ্রিকার কোনো জঙ্গলে যান, যেখানে মানুষ পদার্পণ করেনি বা খুব কম, সেখানে যে শাপদ সংকুল একটা বন্য পরিবেশ, সেই বন্য পরিবেশটা কিন্তু পদে পদে ভয় সেখানে। এবং কত রকমের যে গাছপালা সেখানে রয়েছে, কত রকমের প্রাণী রয়েছে, এবং সেটা যে কোনো মুহূর্তে মানুষ সেখানে গেলে তার জীবন হানি হতে পারে। এমন এমন কলস গাছ আছে যেটা আমরা পড়েছি, যেটা পাখি খেয়ে ফেলে, পোকামাকড় ঢুকলে সেটা মুখ বন্ধ হয়ে যায়। এমনকি অনেক গাছ আছে যেটা মানুষকে, প্রাণীদেরকে খেয়ে ফেলে। এরকম নাম না জানা সমস্ত গাছপালা, অনেক প্রাণী
যেগুলোর কথা হয়তো আমরা জানি না, বা সমুদ্রের অতল যে যে তলে এমন অনেক প্রাণী আছে। মানে এই যে প্রতি মুহূর্তে কিন্তু একটা বিপদের হাতছানি। মানুষ কি করছে? মানুষের এই যে অজানাকে জানার আকাঙ্ক্ষা, তার জন্য মানুষ সমুদ্রের তলায় চলে যাচ্ছে। মানুষ একেবারে সে পাহাড়ের একেবারে উচ্চ শিখরের শীর্ষে চলে যাচ্ছে এবং গভীর অরণ্যে চলে যাচ্ছে। তাতে কোনো আপত্তি নেই, কারণ সে রেনেসাঁ পিরিয়ড থেকে কিন্তু মানুষের জানা, ভৌগোলিক বিষয়কে জানা, এই পৃথিবীকে জানার একটা আকাঙ্ক্ষা মানুষকে বারে বারে তাকে ছুটিয়ে বেরিয়েছে এই প্রকৃতিকে, পরিবেশকে জানতে। সেটা অত্যন্ত ভালো বিষয়, কারণ এই যে জানার আকাঙ্ক্ষা, এর থেকেই কিন্তু নতুন নতুন আবিষ্কার হয়েছে। নালে তো আমাদের পৃথিবী সেই প্রাচীন সময়ে, সেই প্রাগৈতিহাসিক যুগেই পড়ে থাকত। সেটা কোনো খারাপ কথা নয়, এটা বরং আমাদের মানব সভ্যতাকে আরো এগিয়ে দিয়েছে। এই যে চন্দ্রযান গেল, এই যে আদিত্য যে এল গেল, এইটা এগুলো কি মানুষ কি ভাবতে পারতো? একটা সময় ছিল আমরা কি জানতাম? আমরা জানতাম যে চাঁদের বুড়ি সে চরকা কাটছে, এবং সে যখন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, তার মানে কি সেটা রাহু কেতু তাকে ভক্ষণ করছে। যখন ভূমিকম্প হতো তখন আমরা কি বলতাম? সব পুরাণে রয়েছে যে নাগ, সেই নাগ তার একটা ফনা থেকে আরেকটা ফনাকে যখন পৃথিবীর ভারকে চেঞ্জ করছে, তখন ভূমিকম্প হচ্ছে, কম্পন হচ্ছে। কিন্তু আজ আমরা ভৌগোলিক গবেষণা, বৈজ্ঞানিক গবেষণার দৌলতে তো আমরা এর ন্যাচারাল যে কারণ সেটা আমরা জানতে পেরেছি। সারা পৃথিবী জুড়ে অসংখ্য বৈজ্ঞানিক, প্রকৃতি বিজ্ঞানী, পরিবেশবিদ, তারা কোথাও না কোথাও তারা নিরলস গবেষণা করে চলেছে, এবং তার মধ্যে একটা মাত্রা পেয়েছে পরিবেশ সংরক্ষণের বিষয়টি। কারণ বিজ্ঞানীরা বারবার কিন্তু জানাচ্ছে যে পরিবেশ কিন্তু এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে পৃথিবীর কিন্তু ধ্বংস হয়তো এগিয়ে আসছে, তারটা হয়তো আরো অনেক হাজার বছর পরে। কিন্তু একটু একটু করে যেরকম ভাবে আমরা দেখছি হিমবাহ গলে যাচ্ছে, এবং যেখানে সেখানে ভূমিকম্প হচ্ছে, বন্যা হচ্ছে, হঠাৎ করে ঝড় হচ্ছে, বাজ পড়ে। আগে কি এত ছোটবেলায় বাজ পড়ে এত মানুষের আমরা দেখেছি, এত মানুষকে মরতে? কিন্তু এই কদিনের মধ্যে আমরা কি দেখলাম? কলকাতা শহর এবং তার জেলাগুলোতে লাইটনিং এ কত মানুষ মারা গেছে। এর কারণটা কি? একবার কাগজে পড়েছিলাম যে লাইটনিং এত বেশি শহরে হচ্ছে কারণ শহরে একের পর এক বাড়ি তৈরি হচ্ছে, হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে, এবং এই নির্মীয়মান যে বাড়িগুলো, ফ্ল্যাটস গুলো, সেখানেই নাকি বেশি করে এখানে বিদ্যুৎ পড়ছে, বাজ পড়ছে। তাহলে আর কি? গাছ কেটে ফেলছে। এটা আগের দিন আমি বলেছিলাম যে জলাভূমিকে কি করছে? জলাভূমিকে ভরিয়ে দিয়ে সেখানে বাড়ি উঠছে। তাহলে কি পরিবেশ সংরক্ষণ কোথায় হচ্ছে? বরঞ্চ পরিবেশের বিনাশ সাধিত হচ্ছে। তাহলে আমরা তখনই এই আলোচনা কনজারভেশন থ্রু দ্য এজেস, ভেতরে কি আছে সেটা তো পরের কথা। আগে আমার ইন্ট্রোডাকশনে
আমি এই বিষয়টি সচেতন করে দিতে চাইছি যে যদি আমরা জলাভূমিকে বুঝিয়ে ফেলি, যদি আমরা গাছ কেটে ফেলি, একটা সময় ছিল রাস্তার ধারে ধারে কত গাছ, এই যে সাদার্ন অ্যাভিনিউ, এই যে অ্যাভিনিউজ গুলো ছিল, অ্যাভিনিউ মানে রাস্তার ধারে ধারে সুন্দর সুন্দর বিরাট বড় বড় গাছ। আজকের কাগজে দেখলাম যে বালিগঞ্জ ফাঁড়িতে দুটো বড় অশ্বত্থ গাছ কেটে ফেলা হয়েছে। লোকে সেখানকার আশেপাশের মানুষ, লোকাল লোক না করছে, কিন্তু কোনো বিশেষ স্বার্থান্বেষী ব্যক্তি সে সরকারের নাম দিয়ে, পুরসভার নাম দিয়ে এইটিকে কন্টিনিউ করেছে। তাহলে এবার বলুন, একটা অশ্বত্থ গাছ কত যুগ ধরে, এই গাছ কত মানুষকে ছায়া দিয়েছে, এবং এই অশ্বত্থ গাছের সঙ্গে আমাদের অনেক ধর্মীয় বিষয়গুলি, এখানকার অশ্বত্থ গাছ বলে বলছি না, অ্যাজ এ ট্রি অশ্বত্থ গাছ কত ধর্মীয় বিষয়ের সঙ্গে জড়িত। তাহলে সেই গাছটি যখন কেটে ফেলা হলো, তখন এটা কি পরিবেশের সংরক্ষণ হলো না পরিবেশের বিনাশ সাধিত? মানুষকে কিন্তু সচেতন হতে হবে, এবং সরকার তো সবসময় কোন এলাকাতে কি করছে সে বিষয়ে সরকারের নজর রাখা সম্ভব না, কারণ বৃহত্তর অনেক বিষয় নিয়ে তাদের মাথা ঘামাতে হয়। কাজেই এই পরিবেশ সংরক্ষণ করতে গেলে শুধু এনজিও দিয়েও হবে না, এলাকা ভিত্তিক ভাবে এরকম ভাবে একটা সচেতনতামূলক কিছু গোষ্ঠী তৈরি করতে হবে, যারা দেখবে যে এইভাবে অন্যায়ভাবে পরিবেশের বিনাশ সাধন হচ্ছে। আজকে মানুষের এত বেশি অ্যাজমা কেন বেড়ে যাচ্ছে? আজকে এই যে আপনারা দেখবেন মাঝখানে চড়ুই পাখি দেখা যেত না, তখন কাগজে কি দেখলাম, এই যে বিভিন্ন যে মোবাইল ফোনের টাওয়ার আছে, যেটা নিয়ে একটা সিনেমাও হয়ে গেল, এই টাওয়ার থেকে একটা রে বেরোয়, সেই রে এই পাখিদেরকে ধ্বংস করছে। অক্ষয় কুমারের সেই সিনেমাটার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে এই যে বিষয়গুলি, এইগুলি তো আমাদের শুধুমাত্র আমাদের এই কলোনিয়াল পিরিয়ডে নয়, পোস্ট কলোনিয়াল এবং রিসেন্টেও এই বিষয়টি চলছে। সরকার আসছে, সরকার যাচ্ছে, কিন্তু স্বার্থান্বেষী কিছু মানুষ তারা কিন্তু থেকেই যাচ্ছে। পরিবেশের সঙ্গে বাণিজ্যকে জোড়া অর্থ হচ্ছে ইনডাইরেক্টলি মানব সভ্যতার বিনাশ সাধন। হ্যাঁ, আমরা এগ্রিকালচার করছি, আমরা সুন্দরবন থেকে মধু আহরণ করছি, এই যে G20-তে সমস্ত মধু দেওয়া হয়েছে যাদের গিফট হিসাবে, মধু আহরণ করছি, সেটা অন্য বিষয়। কিন্তু আমরা যদি কাঠের প্রয়োজনে আমরা যদি গাছ কাটি, আমরা যদি পাথরের প্রয়োজনে আমরা যদি পাহাড় কাটি, তবে সেটা কি কনজারভেশন হলো? সেটা তো অন্যায় হলো। তার সঙ্গে মধু আহরণ বা এগ্রিকালচার বা গাছের ফল তো পাড়া, ফুল পাড়া, এগুলোর কিন্তু কোনো সম্পর্ক নেই। কিছু কিছু এই জন্য আমাদের ভারতবর্ষে যে অতি অনাদি অনন্ত কাল থেকে আমরা কি দেখছি, যে অনেক অনেক নদীকে ধর্মের সঙ্গে যুক্ত করে অনেক অনেক গাছকে, এই যে অশ্বত্থ গাছের কথা বললাম, বট গাছ, বেল গাছ, তুলসী গাছ, নিম গাছ, এগুলোকে ধর্মের সঙ্গে যুক্ত করে কি করা হচ্ছে, এগুলোকে কেন করা হয়েছে না, টু প্রোটেক্ট দেম,
টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট। কিন্তু মানুষ তো শোনার মতো নয়, যারা স্বার্থান্বেষী মানুষ তারা সেটা করবে। রাস্তার ধারে আমি জাস্ট আপনাদের একটা কতগুলো উদাহরণ দিচ্ছি। রাস্তার ধারে ধারে ঠাকুরের ছবি, পাথরের মধ্যে ঠাকুরের ছবি দিয়ে ডু নট কমিট নুইসেন্স। কিন্তু মানুষ কি তা শুনছে? তারপরে বলা হচ্ছে অকারণে গাড়ির হর্নকে আপনি বাজাবেন না, নো হর্ন। হাসপাতালের সামনে আপনি হর্ন দেবেন না, মানুষ কি শুনছে? এই যে বাজি অর্থাৎ শব্দবাজি, সেটা কি করছে? পরিবেশকেও যেমন নষ্ট করছে, সব থেকে মানুষের হেলথ অ্যান্ড হাইজিনকে নষ্ট করছে। তাহলে এই যে এত রকম বিষয়, এগুলো নিয়ে আমাদের কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। তবেই কিন্তু আমাদের এই পরিবেশ বিষয়ক এই পাঠ গ্রহণ তবেই কিন্তু সার্থক হবে, আদারওয়াইজ এর কোনো মূল্যই নেই। যাই হোক, আমরা ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের অনেক সমালোচনা করি। নিঃসন্দেহে ঔপনিবেশিক সরকার আমাদের শোষণ করেছিল, অর্থনৈতিকভাবে আমাদের পুরো বিনষ্ট করেছিল, কিন্তু কিছু কিছু ভালো কাজও তারা করেছিল। যেমন আগের দিন আমি লর্ড ডালহাউসির কথা বলেছি, তিনি অত বড় একজন অ্যাগ্রেন্ডাইজমেন্টের জন্য তিনি বিখ্যাত ছিলেন। ডক্ট্রিন অফ ল্যাপস, তার যে নীতি, বহু রাজ্যকে তিনি গ্রাস করেছেন, কিন্তু তিনি আবার অনেক ক্যানেলগুলোকে পুনরুজ্জীবন করেছেন। ঠিক সেইভাবে অনেক অ্যাডমিনিস্ট্রেটর, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর, তারা কিন্তু এইভাবে ন্যাশনাল পার্ক তৈরি করে তারা কিন্তু পরিবেশকে রক্ষা করার চেষ্টা করেছেন। এবং পরবর্তীকালেও আমরা দেখেছি, যখন স্বাধীনতার পরে অনেক কিছু প্রজেক্ট নেওয়া হয়েছে। আমাদের যে প্রাক্তন যে ভূতপূর্ব যে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি এখন আর নেই, তিনি এই যে টাইগার প্রজেক্ট করেছিলেন। এবং এখন যিনি আছেন প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, তিনিও কিন্তু এই বন্য প্রাণী সংরক্ষণের জন্য গভীরভাবে তিনি চেষ্টা করে যাচ্ছেন। কাজে এই যে সরকারের যে এই সরকার যখন কোনো আইন প্রণয়ন করে, তখন মানুষের উপর সেটা লাগু করে, তখন আশা করা যায় যে পানিশমেন্টের ভয়ে মানুষ কিছুটা হলেও সচেতন হবে। সরকার এবং মানুষকে মিলিতভাবে হাতে হাত মিলিয়েই কিন্তু পরিবেশকে সংরক্ষণ করতে হবে। তাহলে আমি এখানে কি বলছে, যে ইতিহাসের সঙ্গে পরিবেশের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, যেটা আমি এতক্ষণ অনেক কিছু আলোচনা করলাম ইন্ট্রোডাকশনে। এবং ইতিহাসের এক একটা যুগে এই পরিবেশ বিভিন্নভাবে পরিবেশ রক্ষা করারও যেমন চেষ্টা করা হয়েছে, আবার পরিবেশের ক্ষতি সাধনও করা হয়েছে। যেমন আমরা এই পান্ডিয়াসদের কথা পড়েছিলাম, সেখানে কি করছে, তারা গাছ কেটে ফেলে অ্যারিডিটি এসে গেছিল এবং অনেক বছর সেখানে বৃষ্টিপাত হয়নি। আর এই পরিবেশ সংরক্ষণ কিভাবে করতে হবে, যে ভারতবর্ষে পরিবেশের মধ্যে কিন্তু অনেক বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যর কথা মাথায় রেখেই কিন্তু সংরক্ষণ করতে হবে। শুধু ভারতবর্ষে কেন, সারা পৃথিবী জুড়ে। যেমন আমরা যদি মাসাই মারা এই ফরেস্টের কথা চিন্তা করি, পূর্ব আফ্রিকার মাসাই মারা, তার যা পরিবেশ আর মেরু অঞ্চলের পরিবেশ তো এক হবে না। কাজে দুটোর যে বৈচিত্র্য কথা ভেবেই কিন্তু ওখানে অরণ্যকে রক্ষা করতে হবে, আর এখানে মেরু অঞ্চলের যে সমস্ত প্রাণীরা আছে সে তাদেরকে রক্ষা করতে হবে, সেখানকার ভৌগোলিক পরিবেশকে রক্ষা করতে হবে। এবং পাশাপাশি
মানুষের উপজীবিকা ও সংস্কৃতিও যেমন তার মধ্যে একটা বৈচিত্র্য আছে, সেই বৈচিত্র্যর প্রতি মান্যতা দিয়েই কিন্তু কি করতে হবে, এই পরিবেশ সংরক্ষণ করতে হবে। এবং সেখানে সনাতন যে কিছু রীতিনীতি আছে সেইটাকেও তার প্রতিও একটা সম্মান জানাতে হবে। এবং এই যে বৃক্ষ, সরোবর, নদী যেগুলোকে ধর্মের সঙ্গে যুক্ত করা, যেমন গঙ্গা, নর্মদা, নর্মদা বাঁচাও যে মুভমেন্ট হয়েছিল, কেন না নর্মদার পবিত্রতা রক্ষা করা। গঙ্গাতে আজকে কোনো নোংরা ফেলতে দেয় না, কোনো প্রতিমা বিসর্জন করতে দেয় না, ফুল ফেলতে দেয় না, কেন না, তার গঙ্গার স্বচ্ছতা রক্ষা করার জন্য। ভারতের যিনি প্রথম ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট ছিলেন তিনি ছিলেন মিস্টার ব্র্যান্ডিস। তিনি দেখেছিলেন যে ভারতে অসংখ্য পবিত্র সমস্ত বৃক্ষ ছিল, যেগুলোর আয়ুর্বেদিক অনেক গুরুত্ব ছিল। তিনি পরের দিকে তিনি বলছেন অধিকাংশই বিলুপ্ত হয়ে গেছে, মানুষই তাকে বিনষ্ট করেছে। আর এই যে পরিবেশের সঙ্গে ধর্মের যে সম্পর্ক, সেটা কিন্তু ভারতের চিরন্তন। এই যে বেদিক যুগে তারা ইন্দ্রের, অগ্নি, বায়ু প্রভৃতি প্রকৃতি দেবতার পুজো করত, কোনো মূর্তি পূজা করতো না, কেন? এর মধ্যে দিয়ে কি ইঙ্গিত পাচ্ছি না, পরিবেশের অর্চনা, পরিবেশকে তারা পূজা করছে। এবং ভারতীয় বর্ণ ব্যবস্থার মধ্যেও কিন্তু পরিবেশ সংরক্ষণের একটা ইঙ্গিত পাওয়া যায়। সেখানে যারা পুরোহিতের কাজ করছে, যারা এই যে যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা বৈশ্যের কাজ করছে, যারা কৃষক তারা কৃষি কাজ করছে, শিকারীরা, অরণ্যবাসী মানুষ পরিবেশের সঙ্গে জড়িয়ে আছে। অর্থাৎ যে যে সম্প্রদায়, যে বর্ণের মধ্যে তারা কিন্তু সেই প্রফেশনটাকে, এবং যারা প্রকৃতির সঙ্গে যুক্ত তারা কিন্তু প্রকৃতিকে খুব ভালো চিনত, সেই কারণে তারা সেইভাবেই তারা প্রকৃতিকে সংরক্ষণ করত। এই প্রকৃতি সংরক্ষণ বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবং এখন যে এই কমিউনিকেশন সিস্টেমের এত সুবন্দোবস্ত হয়েছে, যার জন্য এই যে পরিবেশ সংরক্ষণের বিষয়টি একটা নতুন মাত্রা পেয়েছে বিশ্বজোড়া। তার জন্য সারা পৃথিবী জুড়ে এই গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়ে নানা কনফারেন্স হচ্ছে, বিজ্ঞানীরা নানান সম্মেলন করছে, একটা সমস্ত পৃথিবী জুড়ে এই বিষয়ে একটা চিন্তা ভাবনা শুরু হয়েছে। কিন্তু এই কনজারভেন্সি শব্দটি প্রথম ব্রিটেনে আমরা দেখতে পাচ্ছি 1400 শতকে। টেমসের মতো অন্যান্য আরো যে নদী, সেইগুলোকে বাঁচানোর তাগিদে প্রথম এই কনজারভেন্সি বা সংরক্ষণ শব্দটি শুরু হয়েছিল। এবং 1800 শতকে গিয়ে মানুষ কি করছে, অনেকটা মডার্ন হয়ে গেছে। মানুষ তখন প্রকৃতির উপর নিজের প্রিডমিনেন্স তৈরি করেছে এবং প্রকৃতিকে ম্যানিপুলেট করে, পরিবেশকে ম্যানিপুলেট করে মানুষ নিজের বিকাশ সাধন করছে, অর্থাৎ পরিবেশকে ইউজ করে। এই যে একের পর এক সমুদ্র যাত্রা, মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেখানে বাণিজ্যিক তার লাভবান হচ্ছে, মানুষ এই যে একটার পর একটা উন্নতি, তার মানে কি মানুষ প্রকৃতিকে নিজের মতন, তাহলে মানুষ কিন্তু বুঝতে পারলো আমি যদি একতরফা প্রকৃতির উপর প্রিডমিনেন্স করি এবং প্রকৃতির যে গুরুত্বকে আমি যদি মূল্য না দিই, তাহলে কিন্তু ফলটা ভালো হবে না। কাজে এর মধ্যে একটা ডুয়াল একটা গুরুত্ব মানুষ উপলব্ধি করলো, অর্থাৎ মানুষের উপর পরিবেশের প্রভাব আছে, আবার পরিবেশের উপরেও মানুষের প্রভাব আছে। যতই শিল্প বিপ্লবের ফলে পৃথিবী অনেক পরিবর্তিত, অনেক মডার্ন হয়েছে এবং অনেক কলকারখানার ফলে মানুষের এই যে পরিবেশ অনেকটা দূষিত হয়েছে, কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু পরিবেশের গুরুত্বটা বুঝতে পেরেছে। প্রকৃতি বিজ্ঞানীরা কি বলছেন, যে প্রকৃতি কিন্তু তার নিজের নিয়মে চলে, তার একটা কতগুলো শাশ্বত চিরন্তন নিয়ম রয়েছে, লজ আছে, কতগুলো ফান্ডামেন্টাল লজ আছে। কিন্তু মানুষ এই যে সভ্যতার সংস্কৃতি, এটা কিন্তু প্রকৃতির উপর নির্ভর করে, এটা মানুষ নিজে তৈরি করছে। কাজেই
মানুষকে কি করতে হবে, প্রকৃতির নিয়মটাকে অসম্মান না করে তার সংস্কৃতি সভ্যতাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং মানুষকে প্রকৃতির থেকে অনেক কিছু শিখতে হবে। এই দেখুন না, যারা এই পাহাড়ি অঞ্চলে থাকে সেখানকার মানুষ কিন্তু অনেক সুস্থ, আমাদের মতন এত অসুস্থ না। তাদের কোনো অসুখ বিসুখ হলে তারা কিন্তু পাহাড়ি নানান রকম পাতা বেটে নানান রকম ভাবে ন্যাচারালি তারা কিওর করে। এবং এই যে দার্জিলিং বা কালিম্পং এ যে সমস্ত মিশনারি স্কুলগুলো আছে আবাসিক, সেখানে যেসব বাচ্চারা মানুষ হয় তারা অনেক বেশি, তাদের মধ্যে একটা নৈতিক মূল্যবোধ, এই যে প্রকৃতির একটা প্রভাব কিন্তু মানুষ অস্বীকার করতে পারে না। এই যে শহরে কি হয়, ঘুম থেকে উঠেই যে নানান রকম গাড়ির আওয়াজ, নানান সমস্যা, কিন্তু মানুষ যখন প্রকৃতি, যখন আমরা পাহাড়ে বেড়াতে যাই তখন আমাদের মনটা অনেকটা ফ্রি ফ্রম এনকাম্বারেন্সেস থাকে। সেই কারণে রুশোর ন্যায় দার্শনিক তিনি বলেছেন যে চলো আমরা সবাই প্রকৃতিতে ফিরে যাই, আমরা প্রকৃতির থেকে আমরা শিক্ষা নিই, কারণ মানুষের শ্রেষ্ঠ শিক্ষক প্রকৃতি। কাজে পরিবেশকে মানুষ বিনষ্ট করবে না, এবং যদি মানুষের বাসস্থানকে অন্যত্র করা যায় তবে পরিবেশ আরো উন্মুক্ত হবে, যেটা আমি বলেছিলাম ইন্ট্রোডাকশনে লকডাউনের সময়কার কথা। আর যদি মানুষের বাসস্থান সেখানে থাকেও তবে কিন্তু মানুষকে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে বাঁচতে হবে। জর্জিনা মেস এ কথা বলছেন যে মানুষ যদি সেখান থেকে সরে যায় তার অনুপস্থিতিতে প্রকৃতি আবার তার বন্য রূপ পাবে, অনেক বন্য ইন দা সেন্স অনেক নির্মল, যেটা লকডাউনের সময় হয়েছিল। কিন্তু 1900 শতকে আমরা দেখতে পাচ্ছি অনেক এই যে উন্নতি হয়েছে, বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে তো অনেক অনেক বাণিজ্যিক উন্নতি হয়েছে। এর ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই দূষণের কারণে কীট পতঙ্গ, যে ভাইরাসের আক্রমণ হয়েছে, করোনাও কিন্তু দূষণের কারণে, প্লাস যুদ্ধর ফলে পরিবেশ নষ্ট হয়েছে। জন্য অনেকে বলছেন যে আমেরিকার যে নেটিভ যারা রেড ইন্ডিয়ান আছে তারা কিন্তু এই পরিবেশ দূষণের কারণেই আস্তে আস্তে তারা নষ্ট হয়ে গেল, মানে তারা অনেক সংখ্যায় তারা কমে গেল, আস্তে আস্তে শেষ হয়ে তারাও কিন্তু পরিবেশ সংরক্ষণের পক্ষে সওয়াল করেছে। এবং এতে কি হয়েছে, সরকার এ বিষয়ে সচেতন হয়েছে। 1872 আমেরিকান কংগ্রেস ইয়েলোস্টোনে পাবলিক পার্ক তৈরি করে। 1885 নিউ ইয়র্ক সিটি আলিগড় পাহাড়ে স্টেট ফরেস্ট তৈরি করে। কানাডা তৈরি করেছিল বানিফ ন্যাশনাল পার্ক। 1890 ক্যালিফোর্নিয়াতে স্মাইক ন্যাশনাল পার্ক। 1892 সেরা ক্লাব। 1910 এইভাবে একের পর এক আমরা দেখতে পাচ্ছি সংগঠন তৈরি হচ্ছে। 1910 আমেরিকাতে 20টারও বেশি পরিবেশ সংরক্ষণ সংগঠন তৈরি হচ্ছে। 1895 ইংল্যান্ডে ন্যাশনাল ট্রাস্ট তৈরি হলো। 1903 সোসাইটি ফর প্রিজার্ভেশন অফ ওয়াইল্ড ফনা অফ দ্য এম্পায়ার তৈরি হলো। মানে আস্তে আস্তে সচেতনতা বাড়লো এবং মানুষ অন্যায়ভাবে সেখানে প্রবেশ করে নষ্ট করবে না সে কথা বলা হলো। এই যে এখন আপনি যদি কাশ্মীরে যান, আপনি যদি বিভিন্ন পার্কে যান, সেখানে তো সেখানে দেখবেন ফুল যদি কেউ সেখানে ছেড়ে বা সেখানকার যদি পাতা ছেড়ে তবে কিন্তু তার জন্য জরিমানা আছে। তাহলে এই যে জরিমানাটা, এটা মানুষ না বাবা ছিড়বো না, নষ্ট করবো না, তাহলে এটার দরকার। তাহলে এই ইয়েলোস্টোন মডেল পৃথিবীব্যাপী জনপ্রিয়তা লাভ করলো। এই মডেলে কি বলা হয়েছে, সংরক্ষিত অঞ্চল থেকে মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। বিংশ শতকে আরো জনপ্রিয় হলো পরিবেশ সংরক্ষণ, এবং 1913 সুইজারল্যান্ডে একটা এই বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন হলো। প্রথম বিশ্বযুদ্ধের সময় কিছুটা ভাটা পড়েছিল, কিন্তু তারপরে আবার উদ্যম বাড়লো। 1923, 1933 প্যারিসে, 1928 ব্রুসেলসে, 1933 আফ্রিকাতে।
উদ্ভিদ ও প্রাণী রক্ষার্থে নানান সম্মেলন হলো। 1936 উত্তর আমেরিকাতে বন্যপ্রাণী সংরক্ষণ সম্মেলন, 40 প্যান আমেরিকান ইউনিয়নের প্রতিষ্ঠা এই পরিবেশ সম্পর্কিত বিষয়টিকে আরো গুরুত্ব বর্ধিত করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি তৈরি হলো IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তারপরে 61-তে WWF বা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড গঠিত হলো। এই একটার পর একটা ইকোলজি শব্দটি আন্তর্জাতিক অর্থাৎ পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক সেই শব্দটার গুরুত্ব বাড়লো। এবং আমরা যে রাসায়নিক নানান রকম গাছের পোকামাকড় করতে থেকে বাঁচাতে DDT স্প্রে করা হয়, এগুলো যে কতখানি ক্ষতিকারক পরিবেশের পক্ষে, মানুষের হেলথের পক্ষে, সেটা বলা হলো। 1970-এ নানান জায়গায় পরিবেশ আন্দোলন শুরু হলো। 70-এর দশকে তৈরি হলো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। 50 ও 60-এর দশকে এনজিওরা অনেক লড়াই করেছিল, এবং তখন তো এতটা মানে গুরুত্ব দেওয়া হয়নি পরিবেশের উপরে। ইউএনওর যে উন্নয়নশীল কর্মসূচি, তার সাহায্য নিয়ে এনজিওরা পরিবেশ রক্ষার্থে লড়াই জারি রেখেছিল। 1982-তে ইউএনওর উদ্যোগে ওয়ার্ল্ড চার্টার ফর নেচার, এবং বলা হলো যে 5টা নীতি অনুসরণ করতে হবে, এবং সেটাকে পরিবেশের সুস্থতা বজায় রাখতে, পরিবেশকে সম্মান করতে হবে, পরিবেশ ও পৃথিবীর ভারসাম্য বজায় রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণ, বাসস্থান তার হ্যাবিটেটকে নির্দিষ্ট করতে হবে, জল স্তর, ভূস্তর, বায়ুস্তরকে পরিবেশ অনুকূলভাবে ব্যবহার করতে হবে, জীব জগৎ, প্রাণী জগৎকে সুরক্ষিত রাখতে হবে, যুদ্ধ এবং অন্যান্য যে হোস্টাইল কার্যকলাপ সমানে চলেছে বিভিন্ন দেশের মধ্যে, তার থেকে পরিবেশকে বাঁচাতে হবে, অর্থাৎ সেই কার্যকলাপকে বন্ধ করতে হবে। এবং পরিবেশের বিষয়টিকে, এই যে এখন এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ানো হয় স্টুডেন্টদের, কেন? তারা যাতে পরিবেশ বিষয়ে সচেতন হতে পারে। এবং রামচন্দ্র গুহ বলছেন কি, ঔপনিবেশিক যুগে ব্রিটিশরা যে সম্প্রসারণ নীতি অনুসরণ করেছিল তাতে পরিবেশের অনেক ক্ষতি হয়েছিল। আগের দিন বলেছি জাহাজ নির্মাণের গাছ কাটতো, তার জন্য রেলের স্লিপার নির্মাণের জন্য গাছ কাটতো, সড়ক ব্যবস্থার জন্য তারা অরণ্যের ক্ষতি সাধন করেছিল। আবার ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এটার উপর যখন গুরুত্ব আরোপিত হলো, তখন বলা হলো 3টে নীতি নির্ধারণ করা হচ্ছে। ইকোলজিক্যাল ভারসাম্য নির্ধারণ, ইকোসিস্টেমের বৈচিত্র্যকে মাথায় রেখে এই পরিবেশ সংরক্ষণ করতে হবে, পরিবেশের প্রত্যেকটি উপাদানের উপর নজর রাখতে হবে, তার সংরক্ষণ করতে হবে, এবং দারিদ্র্য দূরীকরণের জন্যও পরিবেশকে সংরক্ষণ করতে হবে। যদি অরণ্য অঞ্চলে সব গাছ কেটে ফেলা হয়, সেখানকার আদিবাসী মানুষরা বাঁচবে কি করে? এই অরণ্য ধ্বংসের বিরুদ্ধেই কিন্তু নানান আন্দোলন শুরু হয়েছিল, তার মধ্যে চিপকো আন্দোলনের কথা আগেই বলেছি। 1877-এ ব্রিটিশ পিরিয়ডে অ্যাডমিনিস্ট্রেটর লর্ড নেপিয়ার তিনি নীলগিরি গেম অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। 1879-তে নীলগিরি গেম অ্যান্ড ফিশ প্রিজার্ভেশন অ্যাক্ট 2 এটা পাস করে তিনি অনেক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এই পরিবেশকে যাতে ধ্বংস না করা হয়। এছাড়া এলিফ্যান্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, ওয়াইল্ড বার্ডস প্রোটেকশন অ্যাক্ট, ওয়াইল্ড বার্ডস অ্যান্ড অ্যানিমাল প্রোটেকশন অ্যাক্ট, বেঙ্গল রাইনোসেরাস প্রিজার্ভেশন অ্যাক্ট, এইভাবে 1933 থেকে 35-এর মধ্যে বেশ অনেক কিছু আইন তৈরি হলো। আর জিম করবেট কুমায়ুন পার্বত্য অঞ্চলে তৈরি করলেন হেইলে ন্যাশনাল পার্ক, যেটা করবেট পার্ক নামে পরিচিত। তিনি প্রথম দিকে নরখাদক শিকার করলেও তিনি পরে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণে নিজেকে নিয়োজিত করেছিলেন। তাছাড়া কাজিরাঙ্গা স্যাংচুয়ারি আমরা জানি, অনেকেই ঘুরতে যান সেখানে, জলদাপাড়াতে যান,
এছাড়া বাঞ্জারা ভ্যালি রিজার্ভ প্রভৃতির নাম উল্লেখযোগ্য। 1972-এ এ বিষয়ে যথেষ্ট ভালো কাজ করেছিলেন কংগ্রেস সরকার, শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, প্রজেক্ট টাইগার প্রভৃতি প্রজেক্ট ঘোষণা করেছিলেন। এবং এই অরণ্য সংরক্ষণের ফলে কি হচ্ছিল, অনেক জায়গায় যারা অরণ্যে বাস করছে তাদের আদিবাসীদের অসুবিধা হচ্ছিল জীবিকাগত কারণে। যেখানে যেখানে হয়তো হঠাৎ করে দেখা যাচ্ছে বাঘের সংখ্যা বেড়ে গেছে, হাতির পাল বেড়ে গেছে, তারা এসে সমস্যার সৃষ্টি করছে। বা তাদের জন্য এই যে সুন্দরবনে বাঘের কবলে কত মানুষের জীবন গেছে, বহু সংসারে অন্তত একজন তো বাঘের পেটে গেছে এরকম দেখা গেছে। এখন অবশ্য অনেক আইন তৈরি হয়েছে, অনেক ইন্স্যুরেন্স তৈরি হয়েছে, কাজে তখন তারা করছে কি, ফরেস্ট বিভাগের যে সমস্ত অফিসার আছে তাদের সঙ্গে তাদের বিরোধ বাড়ছে। এবং তখন ঠিক হয়েছে 1988-তে যে নতুন ফরেস্ট নীতি তৈরি হলো, সেখানে বলা হচ্ছে কি অরণ্যবাসী মানুষের সুবিধা অসুবিধার কথা কিন্তু মাথায় রাখতে হবে। 1990-তে যখন এই 5-year প্ল্যান হলো, তখন অনেক কিছু নতুন ভাবে শুরু হলো। 1996-তে যে গাছ কাটার উপর নিষেধাজ্ঞা, 2006-এ শিডিউল ট্রাইবস এন্ড আদার ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট তৈরি হলো, এবং একবিংশ শতকে কমিউনিটি বেসড কনজারভেশন, অর্থাৎ মানুষের যাতে ক্ষতি না হয়, এইভাবে সারা পৃথিবীতে এবং ভারতব্যাপী একটা উদার নীতি বাতাবরণ তৈরি হলো। এর ফলে যেমন একটা মানব সভ্যতার বিকাশ হচ্ছে, উন্নতি হচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবেশের সংরক্ষণ বাধাপ্রাপ্ত হচ্ছে। ওই যে সম্প্রসারণ নীতি, আবার কোনো কোনো ক্ষেত্রে সরকার এগুলোকে প্রাইভেটাইজেশন করে দিচ্ছেন এসব প্রজেক্ট গুলোতে। তার ফলে যারা ব্যক্তিগত, যারা প্রাইভেট কোম্পানিগুলো, তারা আবার এই সমস্ত পরিবেশকে নিজেদের কাজে সংরক্ষণ করে তাকে বাণিজ্যিক কাজে লাগাচ্ছে, এবং সেখানকার পণ্যকে নিয়ে তারা পরিবেশ নষ্ট করে সেটা বাজারে বিক্রি করছে। এর ফলে কি হচ্ছে, ধনীরা লাভবান হচ্ছে, তারা দরিদ্ররা কিন্তু একটুও তাদের কোনো সুবিধা হচ্ছে না। তাহলে এই যে এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম, তার থেকে একটা বিষয় স্পষ্ট, সেটা কি না, মানব সভ্যতা সেই প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ মানুষ যখন বনে বনে শিকার করে বেড়াতো, তখন তার কোনো টেকনোলজি ছিল না। তখনও কিন্তু সে, যেটা আগে পড়েছি আমরা, পরিবেশকে ম্যানিপুলেট করেছে। তখন তারা কি করেছে, তখন তারা প্রাণী হত্যা করে তাকে শিকার করে মানুষ তার উদর পূর্তি করত। এই প্রাণীও তো পরিবেশের একটা পার্ট। আমরা যদি কোনো একটা জায়গা থেকে এক নাগাড়ে সেইখানে সেই অরণ্যের প্রাণীকে ধ্বংস করি, তবে একদিন না একদিন তা শেষ হতে বাধ্য। এরপরে যখন চাষবাস করতে শিখলো, তখন মানুষ কি করলো, আগুন জ্বালাতে শিখলো, চাষবাস করতে শিখলো, তখন আরো তার উন্নতি হচ্ছে। বহু জায়গায় সে গাছপালাকে পুড়িয়ে সেখানে সে চাষ জমি তৈরি করছে, সেটাও তো একটা বিনাশ। আরো পরে আমরা যখন ঝুঁকছি, যখন আমরা প্রায় ঐতিহাসিক যুগে, সেখানে দেখছি যে পোড়া ইটের জন্য সিন্ধু সভ্যতাকে গাছ কাটা হচ্ছে, যার ফল সিন্ধু সভ্যতাকে ভুগতে হয়েছিল। এবং অর্থাৎ প্রতি বারবারই একটা জিনিসই আমরা দেখতে পাচ্ছি, যে যদি তুমি পরিবেশকে ম্যানিপুলেট করো এবং একটা এক্সট্রিম পয়েন্টে পৌঁছে যাও,
তবে কিন্তু পরিবেশ তার রিটার্ন তোমাকে দেবে। ওই যে আগের দিন বলছিলাম, every action has equal and opposite reaction, যেটা হয়তো এখন বলতে শুরু করেছে। এরপরে আমরা যখন মধ্যযুগে এলাম, তখন আমরা দেখলাম প্রাচীন ভারতের রাজারাও অকারণে বহু পশু পাখিকে তারা হত্যা করেছেন শুধু নিজের আনন্দ চাহিদা মেটানোর জন্য। এবং ব্রিটিশ পিরিয়ডে, মুঘল পিরিয়ডেও আমরা একই জিনিসই দেখেছি, ব্রিটিশ পিরিয়ডেও আমরা দেখেছি যে এটা স্বীকার করা একটা স্ট্যাটাস সিম্বল ছিল। সুতরাং এই যে বিভিন্ন এই যে কি করে কনজারভেশন হয়েছে, কতখানি কনজারভেশন হয়েছে, কতখানি বিনষ্ট হয়েছে, এই সব নিয়েই কিন্তু আজকের আলোচনা। সুখের কথা যে সরকার বিশেষ করে এখন এই গ্লোবালাইজেশনের যুগে সারা পৃথিবীব্যাপী, যেক্ষুনি বললাম যে যানবাহনের সুব্যবস্থার জন্য, টেকনোলজির উন্নতির জন্য এখন কিন্তু ঘরে বসে মানুষ অনেক খবর পেতে পারছে এবং সারা পৃথিবীব্যাপী বিজ্ঞানীরা যে কি কি আলোচনা করছেন সব কিছু মানুষ জানতে পারছে। বিজ্ঞানীরা প্রত্যেকেই কিন্তু এই পরিবেশ সংরক্ষণ বিষয়ে অত্যন্ত চিন্তিত তারা, এবং তারা এই বিষয়ে সরকারকে সচেতন করে দিয়েছেন বহু আগে থাকতে, এবং সরকারও এই বিষয়ে অনেক কিছু ব্যবস্থা নিয়েছে, এবং যার কারণেই কিন্তু নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল পার্ক তৈরি হয়েছে। যেমন আপনারা যদি মধ্যপ্রদেশে যান, সেখানে দেখবেন খাজুরাহোতে পান্না ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট, সেখানে কত নিশ্চিন্তে সমস্ত বাঘ ঘুরে বেড়াচ্ছে, যদিও তারা গুহার মধ্যে থাকে। তারপরে গুজরাটে আপনি গিরে যান, গিরে সেখানে আপনার সামনে দিয়ে সিংহ ঘুরে বেড়াচ্ছে। সব এগুলো রিজার্ভ। তার মানে কেন? যে তুমি সিংহকে দেখলে, তুমি বাঘকে দেখলে আর তুমি তাকে বন্দুক দিয়ে তুমি তাকে শিকার করলে, তা কিন্তু হবে না। কারণ এখন সরকারের এই বন্য প্রাণী আইন কিন্তু যথেষ্ট কঠোর। তাই সরকার যেমন এই প্রাণী হত্যার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, সেইভাবেই কিন্তু কেন্দ্রীয় স্তরে এবং স্টেট লেভেলে, এমনকি স্থানীয় ভাবেও কিন্তু গাছ কাটার বিরুদ্ধে, সরোবর নষ্ট করার বিরুদ্ধে মানুষকে কিন্তু সচেতন হতে হবে। এবং যে সমস্ত পরিবেশ কর্মীরা রয়েছে এই বিষয়, এখন তো কিছু হলেই পরিবেশ কর্মীরা নানান ভাবে তারা এখন সেই সুবিধাটা রয়েছে, কোর্টের দরজায় তারা কড়া নাড়তে পারেন যে এই কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তাহলে এই যে নানান জায়গায়, পাহাড়ি জায়গায় জল আটকে নানান রকম বাঁধ তৈরি করা হচ্ছে। অলকনন্দাকে আমি আগেও বলেছি, যারা প্রথম দিকে দেখেছেন অলকনন্দার সেই গতি, কোনো একটাকে আপনি যদি তার গতিকে আপনি জোর করে স্তব্ধ করে দেন, তবে একদিন না একদিন কিন্তু বাঁধ ভাঙবেই। বাঁধ ভাঙা জলের স্রোত কিন্তু চারদিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। কাজেই এই বিষয়গুলিকে মাথায় রেখেই আমি আমার বিকাশকে উন্নতি করার জন্য, আমি সেখান থেকে আমি ইলেকট্রিসিটি তৈরির জন্য আমি একের পর এক নদীকে নষ্ট করলাম, এটা কিন্তু কোনোভাবেই হতে পারে না। এবং এই বিষয়ে সরকারকে সচেতন হতে হবে। শুধু তাই না, আমাদেরও এখন ভাবনার সময় এসেছে। যদি আমরা না ভাবি ছোট ছোট স্তরে, যদি কিছুদিন আগে দেখলাম যে অনেক অনেক এলাকাতে বৃক্ষরোপণ চলছে, এই যে প্ল্যান্ট ট্রিজ, এই যে একটা নানান প্রচার হচ্ছে,
কিন্তু এদিকে প্ল্যান্ট ট্রিজ প্রচার হচ্ছে, ওদিকে আবার গাছ কাটা হচ্ছে। তাহলে দুটোর মধ্যে কি একটা স্ববিরোধিতা হয়ে গেল না? এই স্ববিরোধিতাকে দূর করে যাতে পরিবেশকে সুন্দরভাবে যাতে সংরক্ষণ করা যায়, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং শুধু ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়ে যে পরিবেশ বিষয়ে যে নানানভাবে এখন যে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধ বিগ্রহের কারণে বা পরিবেশকে বিনষ্ট করার কারণে, সেইটাকে দূর করে আমাদের যে পরিবেশকে সংরক্ষণ করতে হবে এবং যুগের পর যুগ ধরে পাশাপাশি বিনষ্টীকরণ এবং সংরক্ষণ এই প্রক্রিয়া চলেছে। সেখানে এই বিনাশকে বাদ দিয়ে কেবলমাত্র সংরক্ষণের প্রতি গুরুত্ব দিতে হবে। সেখানে কমিউনিটি বেসড একটা কনজারভেশন করতে হবে, যাতে সাধারণ মানুষের জীবিকাটাও যাতে বজায় থাকে এবং পরিবেশের সুস্থতাও যাতে বজায় থাকে। কারণ পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, পরিবেশের উপরেও কিন্তু মানুষের স্বাস্থ্য নির্ভর করছে। না হলে এই সমস্ত নানান ভাইরাসে কিন্তু বায়ুমণ্ডল অনেক ঘুরে গেছে, আরো ঘুরে যাবে এবং একসময় পৃথিবী মানুষের বাসের অনুপযুক্ত হয়ে যাবে। আশা করি কিছুটা হলেও সচেতনতা আমার ছাত্রছাত্রীদের মধ্যে জাগাতে পারলাম। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।